এটা আয়োজনের দিক থেকে বাহ্যত একটা ছোট্ট অনুষ্ঠান মনে হচ্ছে, কিন্তু আমার বিচার বুদ্ধিতে মনে হচ্ছে যে এটি নিঃসন্দেহে একটি গভীর তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি ত্রিপুরা ইকোনমিক সায়েন্স সোসাইটির যিনি বর্তমান সভাপতি ডক্টর ভূপাল সিনহা, আমাদের ইউনিভার্সিটিতে তিনি কাজ করছেন, ত্রিপুরার ছেলে, আপনারা চিনেন তাকে। আমাদের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়, এবং যে বইটি আমরা একটু আগে আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করলাম, তার যিনি পরিশ্রমী লেখক বা স্রষ্টা, আমি বলবো ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী, আমাদের ত্রিপুরারই ছেলে। কর্মসূত্রে এখন তিনি হয়তো ত্রিপুরার বাইরে আছেন। এবং আপনারা যারা সুধীজনেরা, বোদ্ধজনেরা এবং গবেষণা ধর্মী কাজের সাথে যারা যুক্ত, ত্রিপুরা সম্পর্কে আপনাদের যাদের আগ্রহ এবং আকর্ষণ আছে নানা দিক থেকেই, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তীকে অভিনন্দন বা ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না, কিন্তু বলতে বাধা নেই। তিনি নিজেই বলেছেন তার কথা বলার সময়, বইটি তৈরি করতে গিয়ে তাকে 7 বছর কাজ করতে হয়েছে। আমি যখন বইটি নাড়াচাড়া করছিলাম, আমার বারবারই মনে হয়েছিল এই কতদিনই কাজ সম্পাদিত হয়েছে। এবং এই অনুষ্ঠানে আসার সময় যখন সিঁড়ি ভাঙছিলাম, সাথে কিরণ শঙ্কর ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করছিলাম, কি করে করলে তুমি এটা? তো অসম্ভব পরিশ্রমের ব্যাপার। এবং আমরা শুনলাম তার কাছ থেকে একটানা 7-8 বছর পরিশ্রম করার পর তিনি এই কঠিন কাজটি, আমরা যারা পাঠক বা যারা পড়বেন, আমি তো আর ভালো পাঠক না, কিন্তু আপনারা যারা পড়বেন, আপনাদের কাছে মনে হবে তো সাধারণ কাজ। এটা মায়ের সন্তান প্রসব করার মতো ভীষণ কঠিন কাজ আমার মনে হয়েছে। এবং যে প্রতিষ্ঠানটি বইটি ছেপে প্রকাশ করার ক্ষেত্রে সাহায্য করেছেন, আমি নিশ্চয়ই তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাব। এখানে আমি যা দেখেছি তাতে সম্ভবত 160 থেকে 161টি হয় গবেষণাধর্মী কোন থিসিস, কোন প্রবন্ধ, কোন পুস্তক বা কোথাও কোন সেমিনারে কারোর প্রদত্ত ভাষণ, এই সমস্ত বিষয়গুলোকে একসাথে করার চেষ্টা হয়েছে। এবং অ্যানোটেশন লেখাটা কিন্তু ভীষণ কঠিন কাজ, কারণ সবটা পড়তে হবে, এটা তার উপলব্ধির মধ্যে আসতে হবে, এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে বই হোক, প্রবন্ধ হোক, রিসার্চ পেপার হোক, তার অন্তর্নিহিত যে বিষয়বস্তু সেটাকে সার সংক্ষেপ করে উপস্থিত করতে হবে, এই সাধারণ কাজ না। এবং কিরণ শঙ্কর যেটা করার চেষ্টা করেছেন, আমার মতো যারা সাধারণ পাঠক, নানা কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার চেষ্টা আমরা করি, ধারাবাহিকভাবে হয়তো পড়তে পারি না, খুব বড় ভলিউমের বই দেখলে আমরা ভয় পেয়ে যাই ইদানিং।
কাছে এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য কোন কোন অ্যানোটেশন আমি যেটা দেখেছি 1.5 থেকে 2 লাইনেরও হয়েছে, আবার কোন কোন অ্যানোটেশন 1 থেকে 1.5 পৃষ্ঠা হয়েছে। এটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিরণ শঙ্কর দেখবার চেষ্টা করেছেন, এবং তাতে করে কিরণ শঙ্করের সবচেয়ে বড় লাভ হলো, কিন্তু এটা আমার কাছে একটা ঈর্ষার বিষয়বস্তু হচ্ছে যে এতগুলো বই লেখা, রিসার্চ পেপার, কয়েক হাজার পৃষ্ঠা। আমার তো ধারণা এই মুহূর্তে কিরণ শঙ্কর ত্রিপুরার জন্য এনসাইক্লোপিডিয়া, নো ডাউট, নো ডাউট। এবং আমার ধারণা এই হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে আপনার অনেকে ইন্টারনেটের মতো। এখানে আমরা যদি নক করি, চটচট করে সমস্ত কিছু এই কিরণ শঙ্কর নামক এই যে সোর্সটা সেখান থেকে বেরিয়ে আসবে, সে বলে দেবে he has read all these things. It's a মানে stupendous work, no doubt about it. তো যাই হোক, ত্রিপুরাকে ভালো না বাসলে, ত্রিপুরার মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে, এরকম একটা কাজ এই বয়সে একজন শিক্ষা কাজের সাথে যুক্ত যে কোনো লোকের পক্ষে হাতে নেওয়া এবং সম্পন্ন করা সম্ভব না। আমি এর জন্য বিশেষ করে ত্রিপুরার মানুষদের পক্ষ থেকে, যদিও কিরণ শঙ্কর ত্রিপুরারই, তাকে আলাদা করে ধন্যবাদ জানাবো। এবং কিরণ শঙ্কর যেটা বলেছেন যে ত্রিপুরার ইকোনমিক সোশ্যাল সায়েন্স যে সোসাইটি, যার অন্যতম গোড়াপত্যক কিরণ শঙ্কর নিজেও একসময় সভাপতি ছিলেন, এই সোসাইটি তাকে যদি সাহায্য না করতেন সর্বতোভাবে, তার পক্ষে হয়তো এই কাজটা করা অতটা সহজ নাও হতে পারত। আমি এই সোসাইটিকেও, তার সাথে যারা যুক্ত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নিজের যেটা মনে হয়েছে, এই বইটি আমাদের রাজ্যের নূতন ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, গবেষণা ধর্মী কাজ করার জন্য তাদের মধ্যে হয়তো একটা সম্ভাবনা বিরাজ করছে বা ভাবনা উকিঝুঁকি মারছে, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বই। এবং নির্দিষ্টভাবে কি বিষয়ের উপর তিনি কাজ করতে চান, সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্টে এই বইটি যদি কনসাল্ট করেন, তাহলে ওই নির্দিষ্ট বিষয়ের উপর রেফারেন্স হিসেবে কোন কোন বইগুলো একটু গভীরে গিয়ে দেখলে পরে তার সুবিধা হতে পারে, এই বইটি সেই ছাত্র ছাত্রী বা গবেষককে দারুণভাবে সাহায্য করতে পারে। সেদিক থেকে আমাদের রাজ্যের প্রত্যেকটা লাইব্রেরিতে, বিশেষ করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই বইটি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত হবে। এবং যেটা কিরণ শঙ্করের কাছে আমাদের আবেদন থাকবে, আমার ব্যক্তিগত আবেদন, বইটা যেন এখানে শেষ না হয়ে যায়, তার ফার্দার যে এডিশন আসবে তাতে আরো নতুন নতুন বিষয় যুক্ত হবে। কারণ রিসার্চ ওয়ার্ক শুরু হয়েছে ত্রিপুরায়, হয়তো প্রয়োজনের তুলনায় যথেষ্ট না, কিন্তু এই বইটি দেখে আমি কিন্তু তার অ্যানোটেশন সব পড়িনি। ধরে নেবেন না আমি যে বলছি সব বইটা আমি পড়ে ফেলেছি, মোটেই সম্ভব না এটা। কিন্তু বইটি দেখে আমার নিজের যেটা মনে হয়েছে, একসময় আমারও এরকম ধারণা ছিল, হয়তো অনেকের এরকম ধারণা ছিল, ত্রিপুরায় গবেষণা ধর্মী কোনো কাজ হচ্ছে না। দ্যাট ইজ নট কারেক্ট। এই বইটি দেখার পর অন্তত আমার এই ধারণা হয়েছে যথেষ্ট কাজ হয়েছে এবং হচ্ছে, হয়তো আমরা জানি না, আমরা খবর রাখছি না, এটা আমাদের দৈন্যতা, আমাদের দুর্বলতা। সেদিক থেকে
যে কাজগুলো চলছে এগুলো একটা চেহারা নেবে, কিরণ শঙ্করকে এই ধারা অব্যাহত রাখতে হবে এবং সেগুলো সংগ্রহ করতে হবে উইথ অ্যানোটেশন, অ্যানোটেড বিবলিওগ্রাফি এই বইয়ের সঙ্গে পরবর্তী এডিশনে যোগ করতে হবে এবং এই ধারাটা অব্যাহত রাখতে হবে এভরি আফটার 2 years, 3 years or 5 years। তাহলে আলটিমেটলি হয়তো একটা ভলিউম অনেক বড় হতে পারে, তো সেকেন্ড ভলিউম, থার্ড ভলিউম হতে পারে, এবং এটাই তো আমাদের রাজ্যের জন্য একটা হিস্টোরিক্যাল রেফারেন্স হবে, তো অসাধারণ বিষয় হবে এটা। এবং আমাদের উপাচার্য মহোদয় যেটা বললেন যে ত্রিপুরা সম্পর্কে আলাদা যেটা বলছেন, এটা বিতর্ক হতেই পারে, কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি আমরা we are part and parcel of the globe, we are part and parcel of India। কিন্তু গ্লোব তো ছোট ছোট যে হেবিটেশন এরিয়া একে বাদ দিয়ে না, কাজে গ্লোবকে নিয়ে ভাবতে গেলে পরে এই ছোট ছোট যে হেবিটেশন গুলো, এরিয়াগুলো, গ্রামগুলো খণ্ড ক্ষুদ্র, এই বহুত্ব তো খণ্ড ক্ষুদ্রকে বাদ দিয়ে না, তাহলে সে জায়গায় কেন ত্রিপুরা নিয়ে আলাদা করে রিসার্চ করা যাবে না, কেন বিশ্লেষণ করা যাবে না? এটাই তো বৃহত্তর পরিসরে সমগ্র ভারত বা সারা পৃথিবী তার একটা পূর্ণ বিশ্লেষণের সুযোগ করার ক্ষেত্রে সোর্স হতে পারে। কাজে সেদিক থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রিপুরাকে নিয়ে আলাদা করে রিসার্চ করার স্কোপ আছে এবং এটা প্রিজার্ভেশন উইথ অল কেয়ার এন্ড সিরিয়াসনেস সেটার ব্যবস্থা করা উচিত। কিরণ শঙ্কর যেটা বলেছেন, নিশ্চয়ই আমরা আমাদের বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি, আপনারা জানেন তার পরিসর আমরা অনেক বড় করেছি, কিন্তু এটা যথেষ্ট না, তারপরেও তার ফার্দার এক্সপানশন ইজ ডিজার্ভিং। আমরা এটা মাথায় রেখে তার এক্সপানশন ভবিষ্যতে কিভাবে আমরা করতে পারি ডেসপাইট আওয়ার রিসোর্স কনস্ট্রেইন, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু এর মধ্যেও এখন অব্দি ত্রিপুরা সম্পর্কিত লেখা, বক্তৃতা, গবেষণা যা বেরিয়েছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্স আমি বলছি, উপন্যাস, গল্প, এগুলো তো আলাদা বিষয়, এটার জন্য একটা আলাদা প্রিজার্ভেশনের ব্যবস্থা স্পেশালি রাখা দরকার। আমরা নিশ্চয়ই আমাদের বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির যারা কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলবো এবং আমাদের ইকোনমিক সোশ্যাল সায়েন্সের ত্রিপুরা শাখার যারা নেতৃত্ব তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে কিরণ শঙ্করকে অনুরোধ করব, আপনারাও তাদের সাথে একটু মিলবার চেষ্টা করুন, আপনাদের তরফ থেকে ব্যাপারটা বুঝিয়ে বলুন, আমরাও প্রশাসনিক দিক থেকে তাদের সাথে কথা বলবো এবং কিরণ শঙ্করের বইয়ে যে 160-100টা বই, রিসার্চ পেপার বা অন্যান্য যেগুলো একসাথে করেছেন, এগুলো নিয়ে আমরা প্রথম শুরু করি না, এটা দিয়ে শুরু হোক এবং আমরা একটা পাবলিসিটি আমরা দেব যে এই সোশ্যাল সায়েন্স ত্রিপুরাকে ভিত্তি করে যে সমস্ত কাজকর্ম যারাই করেছেন, পাবলিশড আর আনপাবলিশড, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আপনার একটা কপি আমাদের দিয়ে সাহায্য করুন, আমরা এখানে প্রিজার্ভ করার চেষ্টা করছি, তাতে আপনারটা সুসংরক্ষিত হবে এবং আপনার যে গবেষণা, এটা আপনার জন্য না, এটা সোসাইটির জন্য। আপনি নিজেই বলছেন সোশ্যাল সায়েন্স, তাহলে সমাজ হিসাবে ত্রিপুরা উপকৃত হতে পারে আপনার এই যে সৃষ্টি, তাকে ভিত্তি করে আপনার এই যে গবেষণা বা আপনার যে নিজের বিশ্লেষণ, তার সঙ্গে আপনার নিজস্ব ভাবনা চিন্তার মিশ্রণ আছে, এটা সাহায্য করতে পারে। কাজে আপনি একটা কপি দিয়ে আমাদের সাহায্য করুন। এটা প্রপারলি পাবলিসাইজ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ভূমিকা নেব। সামনে আমাদের বইমেলা আসছে, সেই বইমেলার প্রাঙ্গণ আগরতলা বইমেলা, এটা মোটামুটি এখন ভারত খ্যাত, বিখ্যাত কিনা আমি জানি না, কিন্তু ভারত খ্যাত, সেই জায়গাটা সুযোগ আমরা নিতে পারি এবং নিশ্চয়ই আগামী কয়েক মাসের মধ্যে এটা করা কঠিন না। এবং আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব, আমাদের বিশ্ববিদ্যালয় তো গবেষণার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, কাজে সেখানেও বিতর্ক যা হওয়ার হবে সেটা করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের অন্তত আজকের সভা থেকে অনুরোধ করব, কিরণ শঙ্কর বলেছে বলে না, ত্রিপুরার একজন নাগরিক হিসেবে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
প্রিজার্ভেশনের জন্য রিসার্চ যে পেপারগুলো বা বই যাই আছে না কেন তার একটা ব্যবস্থা করা দরকার। এগুলো রেখেই বিতর্ক হতে পারে, আপত্তির কিছু কারণ নেই, সেটা করলে ভালো হবে। কারণ স্বাভাবিক কারণে ত্রিপুরা এবং বাইরের ছেলেরা মেয়েরা যারাই আসবে তারা চট করে প্রথমে ইউনিভার্সিটি যাবেন, সেন্ট্রাল লাইব্রেরি যাবেন, তারপর কিছু কিছু জায়গা যেখানে এই সমস্ত বই পুস্তক রাখে সেই জায়গাগুলোতে যাবেন। তারা চট করে কোনো স্কুলে যাবে না, ইভেন কোনো নতুন গড়ে ওঠা কলেজে যাবে না। বড়দের কোথায় যেতে পারে? আমাদের মহারাজা বিক্রম কলেজে যেতে পারে, ন্যাচারাল, এটা প্রিমিয়ার কলেজ ফর স্টেট, এবং ওখানে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরি কিন্তু সমৃদ্ধ লাইব্রেরি, একে হেলাফেলা করার মতো না, ইগনোর করার মতো না। আমার মনে হয় তার যা কালেকশন, এটা আমাদের জন্য সেন্ট্রাল লাইব্রেরিকে কন্টেস্ট করতে পারার মতো। আমরা এই লাইব্রেরিটি একটা আমরা স্থানান্তর করেছি, কিন্তু উই আর নট স্যাটিসফাইড। আমরা এটাকে আরো বড় এবং ব্যাপক পরিসরে করতে চাই। আপনারা জানেন যে আমাদের এই কলেজ চত্বরটি ভবিষ্যৎ দিনে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হচ্ছি। স্বাভাবিক কারণে ওখানে একটা সব দিক থেকে উপযুক্ত একটা লাইব্রেরি আমাদের দরকারই হবে। বলে আমাদের এখনই মনে হচ্ছে যে লাইব্রেরিটি আমরা করলাম, নতুন বাড়িতে নিয়ে গেলাম, আগে মেইন বিল্ডিং এ ছিল, আমি কলেজের ছাত্র ছিলাম, এই লাইব্রেরি থেকে বইপত্র নিয়েই আমাদের পড়াশোনা করতে হয়েছে। গরিব ঘরের সন্তান, সব বই কিনতে পারতাম না। আমার মতো অনেক ছেলে মেয়ে সেখানে বসে পড়াশোনা করেছে, নোট নিয়েছে, বই ধার নিয়েছি, আমরা আবার ফেরত দিয়েছি। কিন্তু আরো বড় লাইব্রেরি আমাদের ওখানে করতে হবে, তার জন্য আমরা চেষ্টা করছি। তো সেদিক থেকে আমার মনে হয় এটা আমাদের করতেই হবে, আমরা নিশ্চয়ই করব। কিরণ শঙ্কররা এবং আপনাদের এই যে সোসাইটি, ইকোনমিক সোশ্যাল সায়েন্স, তাদের সাহায্য আমরা চাইব। এবং এটার যে আসপেক্ট যেটা আমাদের ভিসি সাহেব বলেছেন, যে ভৌত বিজ্ঞান আর আর্থ সামাজিক বিজ্ঞান, এটার মধ্যে কিন্তু কোনো ক্লেশের সুযোগ নাই। একটা আরেকটার উপর নির্ভরশীল, ইন্টারলিঙ্ক, বাট ভেরি মাচ ইন্টারলিঙ্ক অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। আই ফিল, আমি লেখাপড়া কম জানি, কিন্তু সাধারণ জ্ঞান বুদ্ধি থেকে আমার যেটা নিজের মনে হচ্ছে এই দুটো ভীষণভাবে ইন্টারলিঙ্কড। কাজে এটার মধ্যে সমন্বয় সাধন করা, ম্যারেজ যেটা, এটা যদি আমরা করতে না পারি, এই বিচ্ছিন্নতা আমাদের ভাবনা, চিন্তা, চেতনা এবং সমাজ জীবনে কিন্তু বিচ্ছিন্নতা নিয়ে আসবে। দুটোর মধ্যে আমাদের ম্যারেজ আমাদের ঘটাতে হবে। এটা দায়িত্ব হচ্ছে গবেষক যারা, বিদ্যান যারা, বুদ্ধিমান যারা, সুচিন্তক যারা, তাদেরকে এর মধ্যে সমন্বয় সাধন করার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নিতে হবে। এটা ঠিক, আমরা বেশি মাত্রায় এখন আত্মকেন্দ্রিক হচ্ছি, কিছু কিছু কাজ করছি, হয়তো গবেষণা ধরে কাজ করছি, এর সাথেও আমাদের অর্থকরী সম্পর্ক, স্বার্থ বুদ্ধি, এগুলো যে যুক্ত না, ঘটনা তা না। তো কাজেই সেদিক থেকে একটু চিন্তার যে ক্ষেত্র, তার যে একটা সীমাবদ্ধ যে একটা বৃত্ত, এর থেকে বের করার চেষ্টা করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, এবং এখন আমরা যে সোসাইটিতে আছে সেটা হচ্ছে মানে স্লোগানটা গ্লোবালাইজেশনের, কিন্তু সংকীর্ণ দৃষ্টি নিয়ে গ্লোবালাইজেশনের স্লোগান। আসলে এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের আউটলুক নিয়ে মনোপলি ক্যাপিটালের গ্লোবালাইজেশনের স্লোগান। এটা এখানে আমি বলছি, আমার তো এটা বলা একেবারেই ধৃষ্টতা, কারণ আপনারা হচ্ছেন ইকোনমিক্সের ছাত্র, এটা সাবজেক্ট হচ্ছে আপনাদের, আপনারা এগুলো নিয়ে বলার জন্য অধিকারী। আমি একটা সাধারণ নাগরিক, আমার তো এগুলো নিয়ে কোনো মন্তব্যই করার সাজে না, কিন্তু বলছি কারণ এগুলো নিয়ে কিছু কিছু আমাদের কথাবার্তা বলতেই হয়। সেদিক থেকে আসলে কিন্তু এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ধারণা নিয়ে গ্লোবালাইজেশনের কথা হচ্ছে, এতে আমাদের যে ভাবনা চিন্তাগুলোকে খুব সীমাবদ্ধ করে দিচ্ছে, আত্মকেন্দ্রিক করে দিচ্ছে। সোসাইটি থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হতে হতে, এমনকি পরিবারের মধ্যে আমরা বিচ্ছিন্ন হচ্ছি, এবং যা পরিবারগুলোকে প্রভাবিত করছে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের বোধ হয় আপনাদের এই যে সোসাইটি, এই সোসাইটির তরফ থেকে সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে, দায়িত্ব আছে। এবং মাস্টারমশাইরা, এটা স্কুলের হোক, মহাবিদ্যালয়ের হোক, বিশ্ববিদ্যালয়ের হোক, তারা এক্ষেত্রে লিডিং রোল যদি প্লে না করেন, তাহলে কে প্লে করবে? তাদের কি করতে হবে? ফলে আপনাদের একটা অংশই আজকে এই ছোট্ট পরিসরের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সুযোগ পেলাম, আপনাদের কাছে আবেদন থাকবে যে
আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই সংকীর্ণ বৃত্তের মধ্যে নিজেকে আবদ্ধ রাখার যে মানসিকতা, তার থেকে মুক্ত হতে সাহায্য করব। এটা বিশ্ব দৃষ্টিভঙ্গি, একটা দেশজ দৃষ্টিভঙ্গি, এটা রাজ্যিক ভাবনা, এটা দায়বদ্ধতা বোধ, এটা জাগ্রত করার চেষ্টা করা। না হলে গবেষণাধর্মী কাজ খুব একটা বেশি বাড়ানো যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, যে এই যে সমাজ বিজ্ঞানের গবেষণা, এটা ছাড়া ধরুন আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা প্রশাসনে কাজ করছি, আমাদেরকে আপনারা চিহ্নিত করেন পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে। আমরা কিসের উপর দাঁড়িয়ে এক্সিকিউশন করব? তথ্যই যদি না জানি, সমস্যাই যদি বুঝতে না পারি, বিশ্লেষণ ধর্মী কোনো বক্তব্যই যদি আমাদের সামনে উপস্থিত না হয়, তাহলে আমরা কিসের উপর দাঁড়িয়ে পরিকল্পনা তৈরি করব? কোনটাতে প্রায়োরিটি আমাদের দেওয়া উচিত, কি করে আমরা নিরূপণ করব? এই জায়গায় আপনাদের কিন্তু আমাদের সাহায্য করতে হবে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, কাউকে ছোট করে করার জন্য না। প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাজেট তৈরি করা আমাদের রাজ্যে, আমি অর্থমন্ত্রী না, যিনি অর্থমন্ত্রী থাকুক, এটা তার একক দায়িত্ব না, এটা সামগ্রিক কালেক্টিভ। সেই সময় আমি আগরতলার আমাদের অর্থনীতি নিয়ে যুক্ত এরকম কিছু বন্ধু, অধ্যাপক, সিনিয়র, তাদের 3-4 জনকে আমি আহ্বান করেছিলাম যে আপনারা তো এগুলো নিয়ে কাজকর্ম করছেন, তো আমরা একটা নিউ অ্যাপ্রোচ নিতে চাইছি to overcome our backwardness and underdevelopment, and at the same time improve the quality of the standard of our life living, interlink করে। তাতে আমাদের বাজেটের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? Could you help us? I am sorry to say, আমি তাদেরকে কোনো মতে আন্ডারমাইন করবো না, তারা যথেষ্ট প্রাজ্ঞ, কিন্তু তারা বলেন আমরা তো এইভাবে ভাবিনি, কিছুদিন সময় নিন, টেক 7, 10, 15 ডেজ, কিছু অন্তত ডাটা ইত্যাদি দিয়ে আমাদের সাহায্য করতে পারেন কিনা। কিন্তু রেডিলি তারা কিন্তু সেভাবে আমাদের মানে ততটা সাহায্য করতে হয়তো চেষ্টা করেছেন, তেমন ভাবে সফল হননি। আমি এই কথাটা বললাম, কিন্তু বাই দিস টাইম, during last 15, 16 or 17 years, situation has changed, no doubt about it. তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে আবেদন থাকবে, সেটা হচ্ছে এই ইকোনমিক যে সোশ্যাল সায়েন্স, আমাদের সমাজের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। এটার উপরেই কিন্তু অন্যান্য বিষয়গুলো আবর্তিত বিবর্তিত হচ্ছে। এই সম্পর্ক যদি স্বচ্ছ, স্পষ্ট, একটা পরিষ্কার ধারণা না থাকে, তাহলে ডাইরেকশন যেটা এটা সরকার পরিচালনার ক্ষেত্রে, সেটা কিন্তু সঠিকভাবে নিরূপণ এবং নির্ধারণ করা কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চোখ এবং কান হতে পারেন, আমাদের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন, অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে আমাদের যেখানে খামতি আছে, ঘাটতি আছে, এটা চিহ্নিত করতে পারেন। সঠিক অগ্রাধিকার নিরূপণ নির্ধারণের মাধ্যমে আমাদের এই যে অ্যাপ্রোচ, তার মধ্যে যদি পরিবর্তন আনার দরকার, সেটা আনার ক্ষেত্রে সাহায্য করতে পারে। সেদিক থেকে আমরা চাইবো, আমরা বলছি এটা মানে ভাবনা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, একটা অনুভব নিয়ে আমরা দেশের মধ্যে একটা মডেল স্টেট হতে চাই। হতে পারে আমরা ছোট, তাহলে কি হলো? কিউবা, ভারত পৃথিবীর মধ্যে কত বড় রাষ্ট্র, 3.5 থেকে 4 কোটি মানুষ, ইঁদুরের লেজের মতো। আন্তর্জাতিক আমাদের পৃথিবীর মানচিত্র আমাদের ছাত্রদের চট করে যদি বলি, চট করে কিউবাকে খুঁজে বের করা কঠিন হবে তাদের পক্ষে। কিন্তু সেই কিউবা শিক্ষা এবং স্বাস্থ্যে সেদিন মাত্র সমাজতন্ত্র হয়েছে 59-60-তে, এবং একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে খুন করবার জন্য সিআইএ কে ব্যবহার করে 666 বার চেষ্টা হয়েছে। তারপরে সেই লোকটি বেঁচে আছেন, এবং তিনি এই মুহূর্তে পৃথিবীর বলা যায় যে সর্বাধিক আকর্ষণীয় রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম, লিজেন্ডারি ফিগার। আমি ফিদেল কাস্ট্রোর কথা বলছি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তার মতাদর্শ, তার দর্শন, তার সঙ্গে আপনি একমত হতে পারেন, নাও পারেন। এই যে ছোট্ট জায়গাটা, তার যে রিভলিউশন, চায়নার মতো না, ভিয়েতনামের মতো না, রাশিয়ার মতো না, এটা একটা অন্য ধরনের। কিন্তু
তারা একটা দর্শনকে ভিত্তি করেছেন, ঠিক আছে। এই জায়গায়, এই ছোট জায়গা, এবং এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা তার বিরুদ্ধে এই যে আপনার বাধার প্রাচীর তৈরি করেছে। এর কারণ হচ্ছে আমেরিকা থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এটা বেলেল্লা বনার জন্য একটা উপদ্বীপ হিসেবে তারা ব্যবহার করত। সেখান থেকে এটাকে মুক্ত করে আজকে তারা অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এটা আমেরিকা সহ্য করতে পারছে না তার চোখের সামনে। এই পরিস্থিতিতে লাতিন আমেরিকা কিউবা দারুণভাবে প্রভাবিত করেছে। আজকে দেখছেন আপনারা লাতিন আমেরিকার মধ্যে পরিবর্তন কিভাবে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট কিউবা, আমি সেদিন পড়ছিলাম, শিক্ষা এবং স্বাস্থ্যে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। কিউবার ডাক্তার পৃথিবীর বহু দেশে গিয়ে ভলান্টারি সার্ভিস দিচ্ছে কোনো পয়সা ছাড়া, এবং বিশেষ করে চক্ষু চিকিৎসা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা প্রায় নিরূপণ হতে যাচ্ছে। এবং এই যে আমেরিকার নানা বাধা বন্ধন অর্থনৈতিক দিক থেকে, তার মধ্যে কিন্তু কিউবা প্রায় স্বয়ংভর, যখন সোভিয়েত সমাজতন্ত্র বিপর্যস্ত, যারা সবচেয়ে বেশি সাহায্য করতো কিউবাকে, এরকম জায়গায় কিউবা, সেখানে তো ইন্ডাস্ট্রি কি কিছু নেই। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আখের রস, তার থেকে আপনার চিনি তৈরি করা মেইনলি, আর হচ্ছে সিগারেট, আর খানিকটা হচ্ছে কফি। আমি গিয়েছিলাম কিউবাতে, 17-18 দিন আমি ছিলাম। এই ছিল কিউবা। সেই জায়গায় দাঁড়িয়ে মাথা নত করবে, বলছে মৃত্যু অথবা সমাজতন্ত্র, এর মাঝখানে আমাদের সামনে কম্প্রোমাইজ করার কিছু নেই। কিউবা একটা ছোট্ট জায়গায় যদি পারে, আমরা হতে পারি ভারতবর্ষের মধ্যে ছোট্ট একটা রাজ্য, 10,000 বর্গ কিলোমিটার, 38-39 লক্ষ মানুষ, পাখির ঠুটের মতো, নাম কেউ জানতো না। কেমন নাম? ওই তো আমাদের যে জিমন্যাস্ট, কি তার নাম, দীপা। দীপাও আমার সঙ্গে দেখা করতে গেছিল। সে বলছে গ্লাসগোর সাংবাদিক ত্রিপুরার নাম জানে, আমাদের রাজধানী আগরতলা শহরের নাম জানে, আমাদের মন্ত্রীদের নাম জানে। আমি তো অবাক হয়ে গেছি। আমি যে মেডেল পেলাম তার থেকে আমার বেশি আনন্দ হয়েছে যখন তারা, আমি যখন বললাম আমি ত্রিপুরা হচ্ছে আমার বাসস্থান, তারা উৎফুল্ল হয়ে অনেক কিছু বলতে শুরু করলো ত্রিপুরা সম্পর্কে। এরকম তো ছিল না। এই যে ঘটনা, এই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় আপনারা যদি সাহায্য করেন, এই যে কথাগুলো আমরা বলছি, আমরা নিশ্চয়ই সেখানে দৃষ্টান্ত স্থাপনকারী কিছু ভূমিকা তো আমরা নিতেই পারি। দেশের মধ্যে সাক্ষরতায় আমরা 17-18 নম্বর ছিলাম, এখন 8 নম্বর। রেগার কাজে আমরা 1 নম্বর। আপনারা দেখেছেন, আমি গত পরশুদিন দেখলাম ভারতবর্ষের পতিতদশা সমাজ বিজ্ঞানী এবং ইকোনমিক্স তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যে রেগার সর্বনাশ করে দিচ্ছেন, টাকা বাড়ান, অসুবিধা হয়ে যাবে। এরকম জায়গায় প্রতিকূলতার মধ্যে আমাদের হচ্ছে এভারেজ জেনারেটেড ম্যান্ডেজ 88 লাস্ট ইয়ার, দেশে হচ্ছে 36 দিন। এবার নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের হিসেব হচ্ছে এবার 68-69 ডেজ। আমাদের ধারণা গতবারের সংখ্যা মার্চের মধ্যে আমরা সারপাস করতে পারবো। একেবারে গরিব অংশের মানুষের জন্য, এবং হচ্ছে এই যে জমি ফরেস্ট এরিয়াতে ট্রাইবেলরা বাস করে, আমরা তাদেরকে ট্রাইবেল বলছি। তার মানে কি, তারা এখন পূর্ণ জাতিসত্তার বিকাশ হয়নি, তার ভাষা, তার কৃষ্টি, তার সংস্কৃতি, অর্থনীতির দিক থেকে এখনো তারা জমি চাষ করেন, শিফটিং কালটিভেশন করেন। তাদেরকে জমি দেওয়া দেশের আইন, যেটা সবচেয়ে বেশি দেওয়ার কথা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, তাদেরকে পেছনে ফেলে উই আর দি টপ। তাহলে এগুলো যদি করা যায়, তাহলে আদর্শ হওয়ার কথা যেটা আমরা বলছি একেবারে অসম্ভব মনে করার কোনো কারণ নেই। 1998-এ পার ক্যাপিটা এভারেজ ইনকাম 6,000, 6,500। এখন 13-14-15-এ এটাকে দেখা যাচ্ছে 66,000। এগুলো হচ্ছে কি করে? কাজেই শুধু স্বপ্ন না, এটাকে বাস্তবায়িত করার জন্য কিছু প্রয়াস, তার সঙ্গে যদি আমরা আপনাদের সাহায্য পাই এবং আমাদের ভুল চুক, অসম্পূর্ণতা, গ্যাপ যেগুলো আছে, এগুলো যদি আইডেন্টিফাই করে আমাদের দিশা দিতে আপনারা সাহায্য করেন, it will be really very, very helpful for us. Otherwise, only political executive cannot determine the ways and means. এই জায়গায় আপনাদের সাহায্য আমরা চাই, এবং আমি সুযোগ পেলাম বলে এই কথাগুলি বললাম। আমি একটু হয়তো বেশি সময় নিলাম, যদি কারোর ধৈর্যচ্যুত ঘটিয়ে থাকি মার্জনা করবেন। কিরণ শঙ্করের কাছে আমরা আমাদের আরো কিছু প্রত্যাশা থাকলো, এবং ইকোনমিক যে সোশ্যাল সায়েন্সেস সোসাইটি
তারা নিজেদেরকে এই ইয়ের মধ্যে গুটিয়ে রাখতে চলবে না, এটাকে এই বেষ্টনী থেকে বেরোতে হবে, জানান দিতে হবে, নতুনদের আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে সাহায্য করার জন্য যদি আমাদের কিছু করার থেকে প্রশাসনিক দিক থেকে আমরা সাহায্য করব। এই বলে আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।